ট্রাভেলার তথাগত ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা নতুন জার্নিতে চলেছি এবং প্রথম কথা হলো, এতদিন আপনারা দেখে এসেছিলেন হলো পাহাড়ের জার্নি। আজকে যেতে চলেছি সমুদ্রের কাছে। কলকাতার কাছে একদিনের মধ্যে সমুদ্রে চলেও আসা যায়, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। আমি যেতে চলেছি বকখালি, তবে এই জার্নিটা হতে চলেছে পুরোপুরি কিন্তু সোলো। তো সোলোর জার্নি হিসাবে আমার এই অভিজ্ঞতা কেমন উঠে আসে সেটা আপনাদের সামনে নিয়ে আসবো। আমি ট্রেন ধরবো হলো যাদবপুর থেকে, যেটা 7:15 থেকে শিয়ালদা থেকে যে ট্রেনটি আসবে নামখানা লক্ষ্মীকান্তপুর উদ্দেশ্যে, সেই ট্রেনটা ধরেই আমি যাওয়ার চেষ্টা করব। এবং এরপরে কিন্তু ট্রেন বলতে অনেক দেরি হয়ে যাবে, তো আমি চেষ্টা করছি যে এই ট্রেনটা ধরার। প্রায় সময় হয়েই এসছে, বেশি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট ট্রেনে উঠছি। ট্রেনে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে এবং পাহাড়ের পর সমুদ্র আপনার সামনে নিয়ে আসছে। একটা নামখানা 25 টাকা মোটো, অনেকদিন মোটোর আয় বেড়ে গেছে। টিকিট আমি কেটে নিলাম, এখান থেকে পড়লো যাদবপুর থেকে 25 টাকা, শিয়ালদা থেকেও 25 টাকা, একই ভাড়া। তো যারা শিয়ালদা থেকে আসবেন তাদের সুবিধা, আমার বাড়ির সামনে যেহেতু এই লাইনে যাদবপুর, তার জন্য অনেক সুবিধা হলো, তাই টিকিট কাটা হয়ে গেছে, এবার ট্রেনের অপেক্ষা। নির্ধারিত সময় থেকে 2 মিনিট আগে আমাদের ট্রেন এসে পৌঁছালো হলো লক্ষ্মীকান্তপুরে। আমি দাঁড়িয়ে আছি এখানে, হলো 20 মিনিটের মতো হল্ট আছে। এখানে ম্যাক্সিমাম লোকেই সবাই টিফিন করে নেয়। আমি যদিও আমার কাছে টিফিন রয়েছে হালকা, তাই আমি এখানে করছি না। বাট যদি উল্টো দিকে দেখাই, এখানে পেটাই পরোটা এসব পাওয়া যাচ্ছে, লোকেরা কিন্তু এখানে দাঁড়িয়ে খাচ্ছে সবাই। তো যারা মনে করবেন টিফিন আনবেন না, তারা এখানে দাঁড়িয়ে অল্প কিছু খেয়ে নিতে পারেন, তারপর এগিয়ে যেতে পারেন। এখানে প্রায় 20 মিনিটের কাছাকাছি কিন্তু দাঁড়াবে ট্রেনটা, 2 মিনিট আগে রয়েছে। 9:15 এখান থেকে ছাড়বে নামখানার উদ্দেশ্যে। নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো হলো নামখানা স্টেশনে। এখান থেকে আমি বেরিয়ে যাব বকখালির উদ্দেশ্যে। যদি আমি বলে রাখি যে এখান থেকে টোটো, বাস, অটো, বিভিন্ন রকম জিনিস আছে। আমি কিসে যাই সেটা আপনারা বাইরে গেলে দেখতে পাবেন। এখান থেকে কিন্তু গঙ্গাসাগরও যাওয়া যায়, এখান থেকে মৌসুমী আইল্যান্ডও যাওয়া যায়। আমি যাবো হলো বকখালিতে। চলুন বেশি দেরি না করে বাইরে বেরিয়ে যাই, অলরেডি দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি বকখালি পৌঁছাতে হবে, হোটেল নিতে হবে, তারপর তো সাইট সিন আছে। বাড়ি যাচ্ছি, তারপর আপনার সাথে দেখা করছি। আমি নামখানার ঠিক বাইরে দাঁড়িয়ে আছি, পেছনেই হলো স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে ঠিক সামনেই পড়বে হলো টোটো, অটো, এই স্ট্যান্ডগুলো। আমি যে উল্টো দিকে দেখাই, দেখতেই পাচ্ছেন এদিকে সব লোক বেরিয়ে যাচ্ছে। এখান থেকে যদি আপনারা ওঠেন তাহলে কিন্তু পার হেডে খরচাটা কিন্তু একটু বেশি পড়বে। আমি আপনারা নিয়ে আছি একেবারে মেন রোডের দিকে, যেখানে পার হেডে খরচাটা একটু কম পড়বে। তো চলুন একেবারেই সেদিকে চলে যাই। আপনারা রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের আসতে সুবিধা হয়। অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না, প্রথমবার আসবেন, তাদের জন্য অ্যাটলিস্ট এইটুকু সুবিধা যদি করতে পারি তাহলে আমারও ভালো লাগবে, আশা করি আপনাদেরও সুবিধা হবে। বকখালি কত? বকখালি কত করে? 60 টাকা ভাড়া। 60 টাকা? আচ্ছা, ঠিক আছে। কত করে বকখালি এখান থেকে? আচ্ছা, আর যদি পুরো রিজার্ভ করে যাই? আচ্ছা, ঠিক আছে। দেখেই নিলেন এবং কথা হলো, চলুন আপনারা দেখিয়ে দিলাম যে কত টাকা করে এখান থেকে লাগবে। আমি চলে যাচ্ছি সামনের দিকে, আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং সেখানে আপনাদের সামনে নিয়ে আসছি। এখানে প্রায় রীতিমতো সবাই চেকে ধরবে, তার থেকে বরং চুপচাপ বেরিয়ে আসুন। যেন আমি রাস্তা বলছি, ঠিক পেছন থেকে রাস্তাটা সোজা বেরিয়ে আসবে। এসেই দেখুন সামনে এই রাস্তাটা এরকমভাবে ঘুরে ডান দিকে ঘুরে যাচ্ছে। এই রাস্তা দিয়ে দেখুন সবাই বেরিয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে মেন রোড,
আপনাদের ওখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে এই রাস্তা দিয়ে গিয়ে আপনারা কোথার থেকে বকখালি যাওয়ার জন্য গাড়িতে উঠবেন। ঠিক দেখলেন পেছনের রাস্তা দিয়ে এখানে চলে আসলাম, এসে চুপচাপ আপনার চলে যেতে হবে হলো সামনে এই ছোট রাস্তাটা পড়বে, ক্রস করে ওই পারে চলে যাবেন। বকখালি চলে আসুন, 40 করে অটো। এবং ঠিক এখানেই আপনারা পেয়ে যাবেন হলো অটো, টোটো, বাস সমস্ত কিছু। এখানে ছোটোখাটো খাবারের দোকানও আছে, যদি খাবার ইচ্ছা হয় এখানে খেয়ে নিতে পারেন, আমার পেছন দিকেই রয়েছে। আমি অপেক্ষা করব টোটো ধরার জন্য, দেখি জিজ্ঞেস করে পার হেডে 40 টাকা কি 50 টাকা, অটোয় গেলে বোধহয় 40 টাকা, টোটোয় গেলে বোধহয় 50 টাকা। আর রিজার্ভে যায় তাহলে কত টাকা সেটা আপনার সামনে নিয়ে আসছি। এবং বাস কিন্তু এখানে এসে দাঁড়াবে, এটা কিন্তু খেয়াল করবেন। তোমার কি টোটো না অটো? কত কত করে? আপনি রিজার্ভে যাবেন? আগে বলুন রিজার্ভ কত। আর আপনি একা গেলে 200 টাকা। একা গেলে 200 টাকা। আচ্ছা, যদি প্যাসেঞ্জার নিয়ে যাই? প্যাসেঞ্জার হবে না, এই ট্রেন টাইমে হয়ে যাচ্ছে না। হ্যাঁ, তবু কত সেটা আপনি বলে দিন। এটা 40 টাকা করে পার হেড। 40 টাকা পার। আচ্ছা চলুন, ঠিক আছে, বসুন। আচ্ছা আমি হলো ডাইরেক্ট টোটোতে উঠেই গেছি, রিজার্ভে আমার 200 টাকা করে পড়েছে। আমি দাদার নাম্বার দিয়ে দেবো আপনাকে, আপনারা যারা আসতে চান ফোন নাম্বার দিলে আপনি ফোনে যোগাযোগ করলে নিয়ে নেবেন তো প্যাসেঞ্জার। হ্যাঁ, পার হেড হলো এখান থেকে 40 টাকা করে, এবং রিজার্ভ যদি করে নিন তাহলে 200 টাকা। এবং এখন আমি যে জায়গাটাতে যাচ্ছি সেটা হলো হাতানিয়া দুয়ানিয়া ব্রিজ। নিচ দিয়ে হাতানিয়া দুয়ানিয়া নদী রয়েছে। আগে এই ব্রিজটা ছিল না, নামখানা ব্রিজ, তখন বকখালি যেতে হতো যেটি পার হয়ে। আমি আগে সেটা অনেক আগে গেছিলাম, তখন ওই সময় দেখেছিলাম। বাট ব্রিজ হওয়ার পর অনেক বছর হয়ে গেছে যদিও, তবুও প্রথমবার ব্রিজের ওপর থেকে নিয়ে যাচ্ছি এবং সামনে নিয়ে আসছি হাতানিয়া দুয়ানিয়া ব্রিজ। জাস্ট দেখুন সামনের দিকে। ওই দেখতে পাচ্ছেন আপনারা জেটি, যখন আমরা আগে যখন বকখালি যাওয়া হতো তখন ওই নামখানা জেটি থেকে পার হয়ে যেতে হতো। এখান থেকে গঙ্গাসাগর করে জেটি যায়, এখান থেকে গঙ্গাসাগর যাবে হলো আমার ঠিক এই দিকে, এখান থেকেই সব ছাড়ে। এবং এখন ব্রিজ হয়ে গেছে তো ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। লঞ্চ ছাড়ে গঙ্গাসাগর, ওই দাঁড়িয়ে আছে। ওই লঞ্চ ছাড়বে না ওখান থেকে? হ্যাঁ, ওই যে দাঁড়িয়ে আছে যেটি। হ্যাঁ, ওই যে দাঁড়িয়ে আছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা আমার আঙ্গুল বরাবর, ওটা হলো গঙ্গাসাগরে যাওয়ার জন্য। চলুন আর দেরি করি না, সবচেয়ে বকখালি গেছিল এই রাস্তাটা। আচ্ছা, যে রাস্তাটা আপনারা দেখালাম এই জায়গাটার নাম হলো 7 মাইল। এখান থেকে আপনারা ওই ডান দিকের রাস্তাটা দিয়ে চলে গেলে আপনারা চলে যেতে পারবেন মৌসুলিয়া যাওয়ার রাস্তা, মানে ওখানে ফেরিঘাটে নিয়ে যাবে, ওখান থেকে আপনাকে পার হয়ে যেতে হবে। এবং আমরা এগিয়ে চলছি বকখালির দিকে। যার জার্কিং হচ্ছে, ক্যামেরাটা যে আরে কাঁপছে, আমি জানি না কতটা কীরকম আপনারা দেখতে পাচ্ছি, কতটা স্টেবল দেখতে পাচ্ছি। চলুন আমি সামনের দিকে এগিয়ে যাই। 10 মাইল। এই জায়গাটার নাম হলো 10 মাইল বাজার। ম্যাক্সিমাম লোক যারা দেখি মৌসুমী আইল্যান্ড যায় তারা এই 10 মাইল বাজার থেকেই যায়, এবং এখান দিয়ে জায়গাটা অনেকটা সামনে পড়ে জেটি ঘাটটা। এবং আর একটা কথা হলো এই রাস্তাটা এখন খুব একটা ভালো না, যার জন্য হয়তো 7 মাইল বাজার থেকে অনেকে যায়, তবে এখান থেকেও কিন্তু অনেকে যায়। 7 মাইল আর 10 মাইল এই দুটো জায়গা মনে রাখবে মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য। পৌঁছে গেলাম হলো বকখালিতে। আমি আসলাম এই দাদার সাথে। দাদা আপনার নামটা একটু বলে দিন। গৌরহরি দাস। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 7623857546। আচ্ছা, যারা নামখানা থেকে আসবে তাদের সব যে কেউ ফোন করলে আপনাকে পেয়ে যাবেন। ঠিক আছে, দেখে নিলেন। আমি এবার ডাইরেক্ট হোটেলে যাচ্ছি, চলুন পরে গিয়ে দেখা হচ্ছে। আমি যদি বলি ঠিক আমার পেছন দিকে ওই দিকে দেখুন দাঁড়িয়ে আছে বাসগুলো, ওটাই হলো বকখালি বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা কলকাতার বিভিন্ন জায়গায় বাস পেবেন। ওখান থেকে যদি একটু এগিয়ে আসেন, ওর উল্টো দিকে যে রাস্তাটা আছে সেখান দিয়ে হলো মেন বকখালি সি বিচ, এবং তার থেকে আরও একটু এগিয়ে এসে ঠিক এদিক দিয়ে আরেকটা রাস্তা পড়ছে, এটা একটা ছোট সি বিচ যাওয়ার জন্য, মানে পাশেই সেকেন্ড বিচটা যাওয়ার জন্য। এবং আমি চলুন একটা হোটেলে যাই দেখি, কারণ সোলো কাউকে বা ব্যাচেলার হিসেবে কাউকে কিন্তু এখানে খুব একটা হোটেল দেয় না। এবার দেখি আমাকে দেয় নাকি, এবং বাকিটা আপনাদের এখানে গিয়ে কথা বলছি। আগে দেখে নিই, তারপর আপনার সামনে নিয়ে আসছি। এই হোটেলের রুমের ব্যাপারে জানতে হলে আপনাদের অনুরোধ করছি আগের ভিডিওটি প্লিজ দেখবেন, ওখানে যাবতীয় ডিটেলস রয়েছে সমস্ত রুমের ব্যাপারে। আমি এবার আপনারা দেখাচ্ছি আমি কোন ঘরটা নিলাম। আমি সেকেন্ড ফ্লোরে নিলাম, 15 নম্বর ঘর, উপরে এটা দেখাচ্ছি।
এই ঘরটা আপনাদের আগে দেখায়নি, কারণ ওই ঘরগুলোর থেকে আমি দেখলাম এই ঘরটা সিনারিটা বেশ ভালো লাগলো। এবং সেমি টাইপের, ওই 3 থেকে 4 জন অ্যালাউ করে এরকম একটা স্পেস রয়েছে, ওপরে এসি রয়েছে। এবং এখানে হলো আপনার ওয়েস্টার্ন, মানে এখানে বেসিন, গিজার, ওয়েস্টার্ন কোমোড, হুক, এখানে শাওয়ার, সমস্ত কিছু রয়েছে। মগ, বালতি, যেগুলো সেগুলো প্রয়োজন লাগবে না, একদিনের জন্য আসা এখানে। আমি অলরেডি বাড়ির থেকে স্নান করেই এসেছিলাম এবং আমি ভেবেছিলাম এখানে এসে করবো না, ওয়েদার কীরকম থাকে না থাকে। এখানে কিন্তু ঠান্ডা লাগছে না রীতিমতো, উপরে ফ্যান চলছে রীতিমতো, বুঝতেই পারছেন। যদিও এটা দিনের বেলা, আশা করি রাত্রেবেলাটা হয়তো এরকম একটু ঠান্ডা ঠান্ডা যদি হয়। এবং আমার এই দিকটায় এই যে রাস্তাটা দেখাচ্ছি, এখান থেকে কিন্তু সোজা চলে যাবে হলো সি বিচ, সেকেন্ড সি বিচ। তো চলুন এটা আটকে রাখি, আটকে রাখাটাই ভালো। যদি মশা বসার জন্য কোনো উৎপাত থাকে, না হলেই ভালো, বললো তো নেই, দেখা যাক সেটা পরে বোঝা যাবে। তো যে জানলাম আমি থাকবোই বা কতক্ষণ ঘরে, বেশিক্ষণ তো থাকবো না। আপাতত একটু ফ্রেশ হয়ে নিয়ে আস্তে আস্তে সি বিচের দিকে যাব, এবং মেন সি বিচের দিকে। এবং দেখছি তারপরে কী কী নিয়ে আসি, এবং দুপুরে লাঞ্চ করে তারপরে একবারে এখান থেকে আপনার বেরোবো হলো সাইট সিন। তখনই গিয়ে দেখা হচ্ছে আপনার সাথে। ঠিক দেখতেই পাচ্ছেন হলো আমি যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তাটা দিয়ে ঠিক সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বকখালি সি বিচের দিকে। আপনাদেরও সামনে নিয়ে আসছি, চোখ রাখুন, সামনে গিয়ে দেখা হচ্ছে। আমি চলতে চলতে এসে গেছি প্রায় বকখালি সি বিচের সামনে। মার্কেট বা বলা যায় এই জায়গাটা কেনাকাটি দোকান, খাবারের দোকান, সমস্ত কিছু রয়েছে। পিছনটা রয়েছে জলছত্র, ওখান থেকে যদি আপনারা মনে করেন টাকার বিনিময়ে জল ভরে নিতে পারেন, জলের বোতলটা আনবেন। রোদ এখন ভালোই রয়েছে, গরম প্রায় লাগছে ভালোই, ঠান্ডা থাকার মানে ঠান্ডার কোনো জায়গায় নেই, মনেই হচ্ছে না এটা শীতকালের মধ্যে রয়েছি আমরা, যদিও এখন ঠান্ডা অনেকটা কমে এসছে। এবং এটা হলো সেই বকখালি পিকনিক গার্ডেন, যেই জায়গাটা আপনাদের সামনে নিয়ে আসছি। ওই জায়গাটাই ম্যাক্সিমাম লোক পিকনিকের সময়, ঠান্ডার সময় পিকনিকের সময় আসে। এবং এদিকে একটা সুলভ শৌচালয়ও আছে। অনেকেই ঠিক করে যে বকখালি এসে হোটেলে থাকবে না, সকালবেলা আসবে, সাইট সিন করবে, বিকালবেলা ট্রেন ধরে বেরিয়ে যাবে। তো তারা যদি একটু ফ্রেশ হতে চায়, ঠিক ওই জায়গাটাই রয়েছে পিকনিক গার্ডেনটা, এখানে তার পাশেই রয়েছে হলো শৌচালয়। এবং আমি আসলাম হলো এইদিকে রাস্তাটা থেকে। তো এখানে এসে আপনারা দেখে ঘুরে যান, একদিনের মধ্যেই চলে যাওয়া যায়। আমি যদি একদিন থাকছি, জাস্ট জার্নিটা একটু বেশি হেডেক হয়ে যায় বলে, নাহলে অনেকেই আছে যারা একদিনের মধ্যে এসে ঘুরে চলে যায়, ভিডিও ব্লগ করে অনেকে, তারাও চলে যায়। তো এরকমভাবে আসতে পারেন। এবার চলুন আস্তে আস্তে যাই সমুদ্রের বিচের দিকে। এখানে দেখতেই পাচ্ছেন পরপর খাবারের দোকান রয়েছে, আপনারা এসে এখানে এসে খেতে পারেন। ওয়েলকাম টু বকখালি সি বিচ। সমুদ্র এখান থেকে অনেকটা দূরে চলে গেছে, আমি চলুন নিয়ে যাচ্ছি। এবং দিক বৃন্দাবনে মনে হচ্ছে মরুভূমির মতো, মানে এরকম উঁচু হয়ে নিচু হয়ে গেছে সামনের দিকে, এতটাই দূরে সমুদ্র। এখন বেলা প্রায় বাজে 1টা কাছাকাছি, 1:05। সমুদ্র এতটাই দূরে, সবাই ওখানে গিয়ে স্নান করছে। এবং বকখালি মানে কোথায় সমুদ্র পার, কোথায় সমুদ্র, নিয়ে আইলার পরে এই জিনিসটা ঘটেছিল, সমুদ্র চলে গেছে। তবুও মাঝে মাঝে এই সমস্ত পেছনের জায়গাগুলো সমুদ্র এসে থাকে, বোঝা যাচ্ছে এই যে বালির মধ্যে দিয়ে যাচ্ছে, এই বালিগুলো কিন্তু সমস্ত কিছু ভেজে যায়। তো বোঝা যায় জল আসে, জোয়ারের সময় ডেফিনেটলি আসে। তো এখন সমুদ্র অনেক অনেক দূরে, মানে আমি এখন যেদিকে তাকাচ্ছি আপনারা যদি দেখাই, সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে না। মানে এই যে বালির ঢিবির থেকে নিচে নেমে যেতে হবে, তারপর আসবে সমুদ্র, অনেক দূরে। স্নানের কি পরিস্থিতি আছে জানি না, দেখাই। আমি তো স্নান করি না, যারা স্নান করতে চাইবে আশা করি করতে পারবে। দেখি সামনে যাই, গেলে কেউ ঢেউ আসছে সেটা দেখলে আপনার সামনে নিয়ে আসছি। এবার আপনাদের সামনে নিয়ে এসেছি বকখালি সমুদ্রে, এবং সমুদ্রের জল প্রায় আমার কাছেই চলে এসছে। জাস্ট দেখুন, আপনার সামনে নিয়ে আসছি ট্র্যাভেলার তথাগত প্রথম সমুদ্রের ব্লগ বলা যায়, সেটা হতে পারে বকখালি। কিন্তু জাস্ট দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সামনে স্নানও করছে, জাস্ট দেখুন।
সাদাবালির বীজ বলা হয় বকখালিকে, এবং সাদাবালির বীজ আমি পেরিয়ে আসলাম, দেখুন, এবং কোথায় পাড় জাস্ট দেখুন, এবং কোথায় পাড় এবং কোথায় সমুদ্র। তো সাদাবালির বীজ যেটা বলা হয়, তো বেসিক্যালি সাদাবালি তো ডেফিনেটলি রয়েছে। আমি সামনের দিকে যদি তাকাই, এই দিকটা আপনারা নিয়ে যাই, দেখুন দূর থেকে পুরো দেখা যাচ্ছে পুরো সাদাবালির বীজ, এবং দেখতে খুব সুন্দর লাগছে। এবং সাদার সাথে বিশেষ ব্যাপার যখন জল আসে সাদাবালির বীজ কাদাবালির বীজও হয়ে যায়। তো আমি বেসিক্যালি পড়ে এসেছি এরকম ক্রস টাইপের, তো বালি তো ঢুকে গেছে। তো আমি আশা করব যারা আসবেন এরকম ধরনের জিনিসই পরে আসবেন, কারণ পুরো জুতো ফুল শু ঠান্ডার জন্য পরে আসলেন কোনো লাভ হবে না। এখানে যদি বালি ঢুকে যায়, যদি সমুদ্রে নামতে ইচ্ছা হয় তাহলে আবার সে খুলে নামতে হয়, তার থেকে বরং এরকম কিছু পরে আসবেন স্লিপার টাইপের। স্লিপার থাকলে সব থেকে ভালো। এবং দেখুন সামনে এখানে সব ফুটবল খেলা হচ্ছে, নিজেদের মতো এরা খেলছে, যে যার মতো কিন্তু মজা করছে। তো বকখালি আজকে 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার এবং ভ্যালেন্টাইন্স উইকে কাপলসরা তো ডেফিনেটলি রয়েছে, ফ্যামিলিও রয়েছে। খুব একটা যে জমজমাট ভরপুর রয়েছে তা না, উইকেন্ডের মতো ডেফিনেটলি না। তবে এখানে অ্যাক্টিভিটিস বলতে গেলে এখানে ঘোড়া দেখতে পাওয়া যায়, কিন্তু আমি এখনও চোখে একবারও পড়েনি। ঘোড়াতে বসে বোধহয় একটু রাউন্ড ঘোড়ায় কিছু টাকাও নেয়, দেখতে পেলে আমি জিজ্ঞেস করছি এবং জাস্ট নিয়ে আসছি। এবং সমুদ্রে যারা স্নান করছে দেখুন, যে যার মতো আনন্দে রয়েছে। এবং যারা সমুদ্র পছন্দ করেন তারা ডেফিনেটলি আসবেন। কলকাতার কাছে সমুদ্রে সবথেকে কম খরচায় সস্তায় যদি দেখতে হয় তাহলে বকখালি আসুন, দেখে যান, নিজে আসুন, পরিবারকে নিয়ে আসুন, বা নিজের বান্ধবী বন্ধু যাকেই মনে হয় নিয়ে আসুন, ঘুরে যান, ভালো লাগবে আশা করি। গরমকালে তো এই জায়গায় দাঁড়ানো সম্ভব হয় না, এই শীতের সময় তবুও একটু আসা যায়, কারণ এই রোদটা কোনোভাবেই গরমকালে নেওয়া যায় না, তখন ছাতা নিয়ে আসতে হবে। সমুদ্রে স্নান করা আমি জানি না, তখন তো গরম জলই থাকবে রীতিমতো। চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই, তারপর দেখি একটা ওপর থেকে একটা শট নেই, দেখা যে কেমন লাগে। অ্যাটলিস্ট ওদিকে কোস্ট গার্ড দিচ্ছে, তার জন্য মানে মহড়া হচ্ছে, ওই সে দূরে দেখা যাচ্ছে ধুলো উঠছে, এবং ওইদিকে দূরেও দেখা যাচ্ছে বা ফ্রেজারগঞ্জে সেই টারবাইনগুলো। ওদিকে সাইট সিন করতে যাবো, তখন আপনার সামনে নিয়ে আসবো। ঠিক অনেকটা দূরে অনেকে চলে গেছে স্নান করার জন্য, এবং দেখুন কোস্টগার্ড পেছন থেকে শুনতে পাবেন বাঁশির আওয়াজ, তারা কিন্তু অ্যালার্ট করে দিচ্ছে। কোস্টগার্ডরা কিন্তু রয়েছে এখানে, যাদের কারো কোনো প্রবলেম হয়, সমুদ্রে ডুবে যাওয়ার চান্স থাকে, তাহলে তারা আছে আপনাদের হেল্প করার জন্য। পেছনেই দেখতেই পাচ্ছেন ছাতা মাথায়, উনি ঠিক গাইড করছেন, কারণ ওখানে অনেকেই চলে গেছে অনেকটা দূরে, যেটা হয়তো নিরাপদ না মনে হচ্ছে। তাদের একটা বিপদ সীমা থাকে, তো তার অতিক্রম করা উচিত না, তাহলে বিপদ বাড়বে। তো এটা তাদের কর্তব্য। তো আরামসে আসুন, একটু সাবধানতা বজায় করে স্নান করুন, কোনো অসুবিধা হবে না। ঠিক এই জায়গাটায় একটা লাল কাঁকড়া আছে, জাস্ট দেখুন, দেখা যাচ্ছে একটু আগে জাস্ট ঢুকে গেল, ওই এখন বেরিয়ে এসছে। তো লাল কাঁকড়া চাইলে আপনারা এখানে দেখতে পাবেন, আশেপাশে অনেক রয়েছে। এটা জাস্ট এইমাত্র চোখের সামনে পড়লো, ঢুকে গেছে। এখন জলটা যেহেতু নেমে গেছে, যার জন্য ওর মুখ দেখা যাচ্ছে। এই সামনে দেখুন, আমি জানি না, দেখুন ক্যামেরা হয়তো আসছে না, এই জায়গাটা পরপর সব লাল কাঁকড়া সব ঘুরে বেড়াচ্ছে। আমি নিয়ে যাচ্ছি, দেখি দেখাতে পারি নাকি। দেখলে কিন্তু ঢুকে যায় টট করে, এই ঢুকে গেল, যা সব এর মধ্যে রয়েছে লাল কাঁকড়া, এখানে পরপর রয়েছে। আমার ঠিক পেছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা খাবার স্টল। সন্ধ্যের সময় দেখবেন এখানে কত মানে খাবার, কত কিছু রয়েছে খাবার জন্য। যারা ভোজন রসিক তাদের জন্য কিন্তু বেশ ভালো। সমুদ্রে পারে অনেক কিছু দেখাবো, আমি তখন আনবো। এখন একটা জায়গায় নিয়ে যাচ্ছি, আমি এখনও লাঞ্চ করা বাকি, লাঞ্চ করে মেন সাইট সিনে বেরাবো। তবে একটি জায়গায় আপনারা নিয়ে যাচ্ছি, সেটা হলো এখানে একটি বনবিবির মন্দির আছে, যেটি সমুদ্রের পাড় দিয়ে, মানে এই বকখালি বিচের এখান দিয়েই যাওয়া যায়। এই সামনের দিকে যেরকম লোকে যাচ্ছে সোজা, ঠিক ওদিকেই যাওয়া যায়। চলুন ওখানে নিয়ে যাই।
ওখানে গিয়ে আপনারা দেখাচ্ছি। বকখালির মেন বিচ ওখান থেকে ঠিক এসে সামনে এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। আপনারা এখানে উপরে উঠে বেশ একটা ভালো ওয়াইড অ্যাঙ্গেল ভিউ কিন্তু পাবেন, একবার ঘুরে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বসার জায়গা করা রয়েছে সমুদ্রের পাড়ে। আপনারা যদি এসে বসতে চান, বসে সমুদ্রের একটা ভিউ নিয়ে এলেন। তবে গরমের মধ্যে কতটা পারবেন আমি জানি না, ওয়েদার যদি মনোরম হয় একবার বসে দেখতেই পারেন, আশা করি ভালো লাগবে। অতটাই চলে আসলাম যেখান থেকে দেখলেন ওই বকখালি বীচ দূরে দেখা যাচ্ছে, ওখান থেকে ঘুরে এসে ঠিক সামনে রয়েছে এখানে একটি জায়গা। এখানে একটি ব্যানার মতো করা আছে, যদিও কিছু লেখা কিছুই বোঝা যাচ্ছে না। বনবিবির মন্দিরে ঠিক এখান থেকেই যাওয়া যায়, চলুন আপনারা নিয়ে যাচ্ছি। এটি যেটি দেখতে পাচ্ছেন আপনারা, এটাই হলো বনবিবির মন্দির। চলুন ভেতরে যাই। আমি এখন চলে এসেছি যেই জায়গাটায় সবাই এসে ফটো তোলে, সেটা হলো আই লাভ বকখালি। ঠিক আমার পেছনেই রয়েছে এই জায়গায়। মাঝে মাঝে এটা ভেঙে যায়, কিন্তু এখনো আবার নতুন করে গড়ে তোলা হয়েছে, এটাই একমাত্র ভালো। তো যারা আসবেন ফটো তুলুন, এনজয় করুন। চলুন এবার লাঞ্চ করার সময় হয়ে গেছে, সেখানেই আমি এখন দাঁড়িয়ে আছি হলো বকখালি বাস স্ট্যান্ডে, যেখান থেকে প্রাইভেট বাসগুলো যেগুলো ছাড়ে এখান থেকেই স্ট্যান্ড রয়েছে। এবং যদি সরকারি স্ট্যান্ডটার কথা বলি, সেটা হলো ঠিক এই বাসটা দাঁড়িয়ে আছে সামনে, তার ঠিক পরেই ডান দিকে, মানে সামনেই মেন রাস্তার উপরেই একেবারে সেখানে স্ট্যান্ড। সরকারি যেই বাসগুলো আসে WBTCর যে বাসগুলো, সেগুলো ওখান থেকে পাবেন, এবং প্রাইভেট বাসগুলো কিন্তু এখান থেকেই পাবেন। বাস স্ট্যান্ডটা এখানে। এবার চলুন আমি ডাইরেক্ট নিয়ে যাচ্ছি রেস্টুরেন্টে, দুপুরে খাবার সময় হয়ে গেছে, প্রায় 2টো বাজতে চলেছে। আচ্ছা, আমি হলো চলে এসেছিলো বনশ্রী রেস্টুরেন্টে। আমি ভেজ মিল নিলাম, জাস্ট দেখতেই পাচ্ছেন। এটা আমি আলাদা নিয়েছি, এটা বাদ দিয়ে দেবো। এটি ভেজ মিল, এর সাথে আরও যদি কিছু দেয় তো দেবে। 90 টাকা করে। দেখি খাবার খেয়ে কীরকম, পরে গিয়ে সেটা আপনাদের জানাচ্ছি। আগে খেয়ে নিই, দুপুর অনেক দেরি হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, এরপরে সাইট সিনে বেরোতে হবে। বেশি দেরি করছে না, খেয়ে নিই, তারপর বাইরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। অন্যান্য জায়গার তুলনায় এখানে রেটটা একটু হাই। অন্য জায়গায় 50 টাকা 60 টাকার মধ্যে আপনারা সবজি ভাত পেয়ে যাবেন। অন্যান্য চিকেন রাইস, ডিম রাইস, ফিশ রাইস এগুলো সব আলাদা রেট, বাট এখানে রেটটা একটু বেশি। বাট খেতে যে খুব একটা আহামরি কিছু সেরকম না, ঠিক আছে, মানে ওকে। বাট সেরকম এক্সট্রা অর্ডিনারি কিছু যে হবে, দারুণ কিছু খাবার, সেটা একেবারেই মন্দের মধ্যে দিয়ে যদি ভালো বলা যায় হয়তো হতে পারে, সেই হিসাবেই হয়তো এত নাম এই জায়গায় ছড়িয়েছে। যাই হোক, চলুন আপাতত একটু ঘরে রেস্ট নিয়ে তারপরে সাইট সিনে যাচ্ছি। আচ্ছা, আমি এখন উঠে গেছিলো টোটোতে, এখন আমি একটা একটা করে সাইট সিনে বেরোচ্ছি। যে প্যাকেজটা আছে সেই প্যাকেজেই বেরিয়েছি, এবং প্রথম যাবো হলো হেনরি আইল্যান্ড। কীরকম কী চার্জেস কী আছে সেগুলো আপনারা সব বলে দেবো পরে। আর যিনি কাকু আছে, আঙ্কেল আছে, তার সাথেও কথা বলিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা যখন মনে হবেন, যখন আসবেন এখানে এসে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের সেগুলো সুবিধা হবে। চলুন এবার ডাইরেক্ট হেনরি আইল্যান্ডের দিকে যাই। জোয়ারে জল আসে। হেনরি আইল্যান্ডে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য পার হেড হলো 10 টাকা, আর এই টোটো করে আসছে, টোটো ভাড়া হলো 10 টাকা, টোটাল 20 টাকা দিতে হয়। কাকু গেছেন ওখানে আনতে, আসলে তারপর চলে যাচ্ছি। অলরেডি প্রবেশ করলাম হলো হেনরি আইল্যান্ডে। আমি যেটা বললাম 10 টাকা পার হেড, এবং টোটো করে নিয়ে আসলে পুরো টোটো ভাড়া হলো 10 টাকা। এবং ভিতরে যা কিছু আছে সেটা কিন্তু সব কিছু পশ্চিমবঙ্গ সরকারি সম্পদ। এবং এখানে আপনারা থাকলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে বুক করে দেখতে পারেন। এই পাশে যে বাংলোগুলো রয়েছে এগুলো সব ওখান থেকে বুকিং হয়। এখানে এসে ডাইরেক্ট বুকিং সম্ভবত হয় না, এগুলো অনলাইনে বুকিং করেই আসতে হয় এই জায়গাগুলো। তো যারা একটু নিরিবিলি থাকতে চান, পার্সোনাল যদি গাড়ি থাকে তাহলে সব থেকে ভালো, কারণ এখানে থেকে এই টোটো ভেতরে পাওয়া কিন্তু খুব একটা বেশি সহজ না। তো পারলে যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে নিয়ে এসে এখানে আরামসে থাকতে পারে, কিন্তু হ্যাঁ অনলাইনে বুকিং করে আসতে হবে। এই যে এগুলো দেখছেন, এইটা জাস্ট একটা, এরকম 162খানা মাছের ভেরি রয়েছে ভেতরে। আপনারা জানেন সরকার যেহেতু এই জায়গা, এবং তারাই দেখাশোনা করে এইগুলো। তো সামনে হলো ফ্রেজারগঞ্জ রয়েছে, মেন ফিশারি রয়েছে। এখানে মাছের যে চাষ হয় সেটা পরিষ্কার, আপনারা দেখলেই বুঝে যাবেন পরিস্থিতি। এবং এখানে হাওয়াও বেশ ভালো। তো টোটোয় গেলে একটা হাওয়া তো লাগে,
প্লাস একটু মানে নিরিবিলি জায়গার মধ্যে কিন্তু দেখতে ঘুরতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার ডাইরেক্ট চলছি হেনরিজ আইল্যান্ড থেকে, হেনরি আইল্যান্ড থেকে সি বিচের দিকে, সেদিকে এগিয়ে যাবে। তো হেনরিজ আইল্যান্ডে আমি এসে পৌঁছলাম। কাকু আমাকে ঠিক এই জায়গাটা নামিয়ে দিল। এখানেই হলো স্ট্যান্ডগুলো, সমস্ত অটো টোটো যা আসবে, বাইক গাড়ি যা আনবে সমস্ত এখানে দাঁড়া করাবে। এবং এখান থেকে ঠিক পেছন থেকে এগিয়ে এসেই সামনে সোজা এই রাস্তাটা, এখান দিয়েই চলে যেতে হবে সি বিচের দিকে। চলুন সেদিকেই এগিয়ে যাই। ঠিক এই রাস্তাটা দিয়ে এগিয়ে আসলাম। এবার যেই জায়গাটা দিয়ে যাব সেটা আপনারা জাস্ট দেখুন কতটা সুন্দর। এবং সামনে লেখাও আছে এখানে কাঠের একটা পোল, যেখানে একে একে করে পার করতে এবং সতর্ক থাকতে। ঝাউবন জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া আলাদাই অনুভূতি। চলুন সেদিকে এগিয়ে যাই। আমি পুরোপুরি সমুদ্রের আওয়াজ একেবারে কানে আসছে এবং সেই ছোট্ট জায়গাটাতেই দেখা যাচ্ছে হেনরিজ আইল্যান্ডের মাঝখান দিয়ে সমুদ্রের বীজটা। আমার চারিদিকে দেখুন বিস্তীর্ণ এরিয়া এবং জায়গাটা দেখতেও ব্যাপক লাগছে। চলুন ওপর থেকে একটু দেখানোর চেষ্টা করি, আশা করি যদি আপনাদের ভালো লাগে। এবার সেই জায়গাটারই কথা বলছি আপনাদের, যেটা দূর থেকে ছোট্ট লাগছিল, আস্তে আস্তে সমুদ্রটা চোখের সামনে বড় হবে। আমি ক্যামেরাটা উল্টো দিকে ঘোরাচ্ছি, নিজের চোখেই দেখুন। ওয়েলকাম টু হেনরিজ আইল্যান্ড। এই জায়গাটাকে জাস্ট একবার দেখুন। খুব সম্ভবত এটাকে একটা ওয়াচ টাওয়ার বানানোর চেষ্টা করা হয়েছিল, আগে হয়তো ছিল, কিন্তু সমুদ্রের বানে ঝড়ের ঝঞ্ঝাটে এ প্রায় ভগ্নপ্রায় দশা, কিছুই নেই। একটা জিনিস বলে দেওয়ার প্রয়োজন আছে, এখানে কিন্তু স্নান করতে দেয় না, খুব সম্ভবত চূড়াবালি আছে তার জন্য। তো এখানে কেউ চেষ্টা করবে না স্নান করার। সমুদ্রের কাছাকাছি তো যাওয়া কোনোভাবে সম্ভব না, যেহেতু চূড়াবালির কারণে। জল আমি যেখানে দাঁড়িয়ে আছি অন্তত সেখানে তো কোনোভাবে এই মুহূর্তে তো আর আসছে না। তবু আপনারা দেখানোর চেষ্টা করছি, দেখুন যদি আপনাদের ভালো লাগে আশা করি তাহলে এখানে আসাটা সার্থক হবে। আমি যদি দূরে দেখাই, ওই দূরে লোকে চলে গেছে, আপনারা তো দেখতেও পাবেন না। ওই কোনায় সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে সম্পূর্ণ ওদিকে চলে গেছে। এখানে আসলে একটা জিনিস ভালো, নিরিবিলির মধ্যে যদি সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটার চেষ্টা করেন, ওই বিচ ওয়াক যেটা বলে, করুন, খুব ভালো লাগবে। এখানে শান্তশিষ্ট জায়গা, কোনো কোলাহল নাই। কিছু লোক আসে, গ্রুপে আসে, তারা এসে একটু আনন্দ করে, ব্যাস ওইটুকুই জাস্ট আওয়াজ, আর সমুদ্রে জলের আওয়াজ আর হাওয়া, আর কোনো আওয়াজ নেই এখানে। যেটা আপনাদের বলছিলাম, ম্যানগ্রোভ অরণ্য চারিদিকে এবং দেখতে এতটাই সুন্দর লাগে। ফটোজেনিক জায়গা, খুব সুন্দর, এখানে ভালো ফটো ওঠে। এবং আমি যদি এদিকে দেখাই, সম্পূর্ণটা কিন্তু পুরো ম্যানগ্রোভ অরণ্যেই ভর্তি। জাস্ট আসুন, ঘুরুন, এনজয় করুন নিজের মতো এবং চ্যানেলের সাথে থাকুন। আমি এখন এসে পৌঁছেছি হলো হেনরি আইল্যান্ডের ওয়াচ টাওয়ারে। এখান থেকে 360 ভিউটা খুব সুন্দর আসে। আপনারা জাস্ট দেখাচ্ছি, চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য, নিজের চোখেই দেখুন কতটা সুন্দর লাগে।
এবং ওয়াচ টাওয়ার থেকে সি বিচটাকে দেখা যাচ্ছে। জাস্ট দেখুন দূরে ওই যে ওখানে কত সুন্দর লাগছে এখান থেকে, না দেখলে বুঝতে পারবেন না, সামনে থেকে এসে দেখতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায়, এটা কিন্তু বেসিক্যালি বকখালির যে নর্মাল যে সাইট সিনের মধ্যেগুলো থাকে সেই জায়গাগুলোর মধ্যে না। এটি খুবই একটু সেরকমভাবে পপুলার না বলা যায়। এটা হলো লালগঞ্জ বিচ, এবং আশা করি অনেকেই জানে যদিও, তবে বকখালি অন্যান্য জায়গাগুলো যতটা পপুলার, মানে হেনরি আইল্যান্ড, বেনফিশ বা এখানে কার্গিল বিচ এরকমভাবে ফেমাস হয়েছে, বা ফ্রেজারগঞ্জের বিচ, এই জায়গাটা কিন্তু ততটাও যে ফেমাস হয়েছে তা কিন্তু না। লোক খুব কম আসে, একটু অড রুটে পড়ে, একটু অনেকটা ভেতর দিকে আসতে হয়, এবং বলতে গেলে বকখালি পুরো মানে এই ঘুরে এরকমভাবে চলে আসতে হয়। এবং আমি যদি উল্টো দিকে দেখাই, ওখানে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে, যেটা সামনে গাছগুলো দেখা যাচ্ছে, আমার আঙ্গুলটা যদি দেখেন, ওটা হলো C2 ভিউ পয়েন্ট বলে ওই জায়গাটাকে। এবং তার ঠিক পেছন দিকটা অনেকটা দূরে, যেখানে ওই জায়গাটা দেখা যাচ্ছে, একটা নৌকা আছে, দেখুন নৌকাগুলো পার করে পেছন দিকটা, ওটা হলো লোথিয়ান আইল্যান্ড। মানে আপনারা নিশ্চয়ই শুনেছেন সুন্দরবনের সাইড যে দিকটা পড়ে, সুন্দরবন কিন্তু এই দিকেই পড়বে। তো লোথিয়ান আইল্যান্ড পার করে, মানে লোথিয়ান আইল্যান্ডে সে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, সেখানে আছে, তারপর তো সুন্দরবনে ওই সাইডগুলো পড়ে। তো আপনারা যারা যদি এই জায়গাটা আসতে চান, একবার আসতে পারেন। জাস্ট সমুদ্রের পাড়ে বক বসে আছে, দেখতেও ভালো লাগছে। এবং ওই জায়গাটা যদি আমার কাছে বড় ভালো মানে জুমওয়ালা ক্যামেরা থাকতো, আমি ওই জায়গাটা দেখাতাম। অনেকগুলো বক বসে আছে পরপর, কিন্তু সমুদ্রের মাছকে দেখতেও কিন্তু দারুণ লাগে। এদিকে নৌকার অনেকগুলো বেরিয়েও রয়েছে মাছ ধরার জন্য, ট্রলার, সেগুলো সব জায়গায় দেখতেই পাচ্ছেন। ওখানে আমি জানি না কতটা আসছে, তবে এখানে পরপর আমি আঙ্গুল দিয়ে যেগুলো দেখাচ্ছি পরপর এখানে দাঁড়ানো রয়েছে। তো চলুন, এখানে আর বেশি দেরি করছি না, কারণ এরপরে আরও অন্যান্য যে মেইন জায়গাগুলো আছে, জাস্ট হেনরি আইল্যান্ডে দেখেছিলাম, এটা তো প্ল্যানের মধ্যে ছিল না, উনি জাস্ট নিয়ে আসলো বলে আমি জানতে পারলাম, দেখতে পারলাম। এবার ওই জায়গাগুলোতে যাই, সানসেটের সময় চলে এসছে, এবার আস্তে আস্তে কার্গিল বিচ বা ফ্রেজারগঞ্জ বিচ থেকে যদি সানসেট পয়েন্টটা নেওয়া যায়, এক্সেলেন্ট লাগবে, ওটা আপনাদের কোনোভাবে মিস করাতে চাই না। চলুন সেখানেই যাওয়া যাক। ঠিক এখান থেকে এন্ট্রি ফি এবারও দিতে হলো, এবং 10 টাকা হলো পার পার্সন, এবং 10 টাকা হলো টোল ট্যাক্স, মানে এই যাচ্ছি যে তার জন্য, বেনফিশ মৎস্য বন্দরের জন্য। চলুন সেদিকে এগিয়ে যাই। আমি এসে পৌঁছালাম হলো বেনফিশ মৎস্য বন্দরে, এবং মাছের আড়ত বলতে গেলে পেছনে পুরো পরপর জায়গা রয়েছে। এখন তো ফাঁকা রয়েছে, এখন নাহলে বুঝতে পারবে না, যখন মাছ আসে তখন দেখার মতো হয়। তো চলুন মৎস্য বন্দরের দিকে এগোই, দেখি। বিকেলবেলা এখনও অবধি মাছ আনার সময় হয়নি, যদিও যদি দেখতে পাই তো আপনার সামনে নিয়ে আসছি, না হলে সামনে যেই জায়গাটি রয়েছে সেই জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি। ঠিক পেছনে ওই জায়গাটা দিয়ে আমি হেঁটে হেঁটে আসলাম, এবং এসে একেবারে সামনেই বলতে গেলে দেখতে পাচ্ছেন, সামনেই মাছের ট্রলার দাঁড়ানো। এটাই হলো বেনফিশ মৎস্য বন্দর। দেখছি যদি কোনো মাছ আসে তো দেখাচ্ছি আপনাদের, না হলে ট্রলারগুলোই দেখতে হবে আপাতত। কি মাছ এসেছে দেখুন, এটা কি মাছ আছে? ভোলা মাছ। এখান থেকে পরপর দেখুন ট্রলার গুলো দাঁড়ানো আছে। এই পুরোটাই হলো ফ্রেজারগঞ্জের বেনফিশ মৎস্য বন্দর, এবং মাছের একটা গন্ধ ডেফিনেটলি রয়েছে। তো যাদের একটু প্রবলেম আছে তারা আসলে একটু অস্বস্তিতে পড়বে, আমার কোনো প্রবলেম নেই যদিও, কিন্তু এই একটা আলাদা অভিজ্ঞতা এখানে আসা। এবং এই সূর্যাস্তের সময় পেছন দিকে সূর্যটা অস্ত হচ্ছে, এবং পাশে এরকম পরপর ট্রলারগুলো দাঁড়ানো, আলাদাই ব্যাপার। মানে এটা শব্দে প্রকাশ করা যায় না, এগুলো অনুভব করতে হয়, দেখতে হয়, অনেক কিছু রয়েছে। বেশিক্ষণ এখানে দাঁড়ালে হবে না, এবং অন্য আরও দুটো জায়গা আছে সেগুলোতে যাব, তারপর বাকিগুলো আনছি এবং আপনার সামনে নিয়ে আসছি। দেখি, এখানে একটা উপর থেকে শট নিচ্ছি, জাস্ট দেখুন যদি আপনার ভালো লাগে। দেখুন ভর্তি ভর্তি সব হাইব্রিড মাগুর সব এখানে, সব চারা ফেলে এখানে চাষ হয়।
বকখালি সাইড সিনে আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো কার্গিল বিচ। আমি সেখানেই চলে এসেছি। উল্টো দিকেই দেখাচ্ছি আপনাদের কার্গিল বিচ। জাস্ট দেখুন সূর্যাস্তের সময় কতটা সুন্দর লাগছে এখানে। কার্গিল বিচ থেকে এই সাইডের আরও দুটি জায়গা দেখা যায়। একটা হলো জম্বুদ্বীপ, ক্যামেরা হয়তো দেখা যাবে না, কিন্তু আমি আমি দেখতে পাচ্ছি হালকা ওখানে একটু কুয়াশার মতো পড়ে গেছে। এই তিনটে ট্রলার, যেখানে এই তিনটে ট্রলার সোজাসুজি যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হলো জম্বুদ্বীপ। এবং আরেকটি জিনিস হলো মৌসুনি আইল্যান্ড। সেটাকে যদি দেখাই তাহলে একেবারে এই কোণায় দেখতে হবে, ওই কোণার দিয়ে একদম হালকা দেখা যাচ্ছে, ক্যামেরা হয়তো একেবারেই আসবে না। ওই কোণায় হলো মৌসুনি আইল্যান্ড। তো এখান থেকে কিন্তু এই দুটোই দেখা যায়, জম্বুদ্বীপও দেখা যায়, মৌসুনি আইল্যান্ডও দেখা যায়। তো যারা আসবেন, এবং সূর্যাস্তের সময় আমার পেছনে জাস্ট সূর্যাস্ত হচ্ছে, জাস্ট দেখুন জায়গাটা, মানে অসাধারণ লাগছে এখানে। এটা না দেখলে কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না ওই টিভির পর্দায় কতটা ভালো লাগে বা বড় পর্দায় নিজের চোখে দেখার একটা আলাদা অনুভূতি। আমি চোখ সানগ্লাসটা খুলে দেখি, এ আলাদা অনুভূতি। এটা শব্দে প্রকাশ করে না, জাস্ট দেখুন এবং এনজয় করুন। অসাধারণ, জাস্ট অসাধারণ বললেও কম মনে হবে। এই অভিজ্ঞতা, জাস্ট এই সানসেট দৃশ্য যখন সূর্য আস্তে আস্তে চলে যায় সমুদ্রের ওই পারে, মনে হয় এ শব্দে আসে না। আসুন, নালে না দেখলে বুঝতে পারবেন না। টিভির পর্দায় যতটা ভালো লাগবে সামনে থেকে দেখতে আরও তার থেকে অনেক বেশি ভালো লাগবে। তাড়াতাড়ি আসুন, দেখে নিজেদের অভিজ্ঞতা ভিডিও কমেন্টসে অবশ্যই জানাবেন। এসে পৌঁছালাম আমি ফ্রেজারগঞ্জ সি বিচের সামনে। পেছনে মন্দিরটা আপনি দেখতে পাচ্ছেন, আমার পেছনে ঠিকই উঁচু জায়গাটা, ওটা উঠলেই হলো সি বিচটা দেখা যাবে। চলুন সেখানে নিয়ে যাচ্ছি। ফ্রেজারগঞ্জে আসলে আপনারা এই টারবাইনগুলো দেখতে পাবেন, যদিও সবই প্রায় এখন বন্ধ শুধু। আর এখানে চারিদিকে পরপর যেগুলো আগে অনেক ব্যবহার করা হতো, এখন সবকটিই বন্ধ। তো এই জায়গাটা দেখলে বেসিক্যালি যারা ঘুরতে আসে, বকখালি ঘুরতে আসে, তারা বুঝে যায় এই জায়গাটা কোন জায়গাটাকে বলছে, ফ্রেজারগঞ্জ। এবং ফ্রেজারগঞ্জে এই সি বিচটি আমি যদি উঁচু জায়গাটা বাঁধের মতো করে দেওয়া হয়েছে যাতে জল উপচে আসতে না পারে। কারণ এখন আমার যতটুকু মনে হচ্ছে জোয়ারে বোধহয় জলটা একটু বেড়েছে, কারণ এতটা হয়তো আগে থাকে না। ওখানে গার্ড আছে দেখতেই পাচ্ছেন, বাঁশ দেওয়া রয়েছে, তার ওই পারেই থাকে। এবং সমুদ্রে নামাও কিন্তু এখন খুব একটা বেশি নিরাপদ না। তো এমনিও প্রায় সন্ধে হয়েই এসছে, সূর্য ডুবে গেছে। আমি আগেই আপনাকে দেখালাম যে কার্গিল বিচ থেকে সানসেটটা নিলাম, আশা করি আপনাদের ভালো লাগলো। এই ফ্রেজারগঞ্জ বিচ থেকেও কিন্তু খুব সুন্দর লাগে সানসেটটাকে দেখতে, কারণ কার্গিল বিচটাও ঠিক এরকমই একটা উঁচু জায়গার মতো করে দেওয়া হয়েছে, এবং এখানে ফ্রেজারগঞ্জটাও কিন্তু সেই উঁচু জায়গাটাই করা হয়েছে, যেখান থেকে দূরে ওয়াইড অ্যাঙ্গেলে ভিউটা কিন্তু খুব সুন্দর আসে। এটাকে মিস করবেন না। সানসেটের টাইমটা আমি কেন বাঁচলাম, কারণ এই সময়টা আসলে একটা হলো সানরাইজের সময় হয়। সানরাইজের সময় খুব একটা যে আমি বলবো না, কারণ সানরাইজে সমুদ্র খুব একটা যে ভালো লাগবে এখান থেকে অ্যাটলিস্ট সেটা আমার মনে হয় না। কিন্তু সানসেটটা এক্সেলেন্ট লাগে, যেটা আমার মনে হয় আপনারা যারা দেখলেন আপনাদেরও হয়তো ভালো লেগেছে। সানসেট টাইম জাস্ট এখানে অসাধারণ, অসাধারণ বললেও কম হবে। এটা বলে বোঝানো যায় না, এটা জাস্ট দেখে বুঝতে হবে। যে আমার তো খুব ভালো লাগলো এই সানসেট পয়েন্টটা। আমি খুব হেনরি আইল্যান্ডের লুকসটা খানিকটা অনেকটা দেখে দূর থেকে দেখে মনে হয় কোনো বলিউডে হয়তো গান হচ্ছে সেরকম টাইপের কোনো একটা জায়গা, যদিও সামনে গেলে ততটা মনে হয় না, দূর থেকে দেখে সেটা মনে হয়। এবং এই কার্গিল বিচ এবং এই ফ্রেজারগঞ্জ বিচ এই দুটো জায়গা থেকে কিন্তু দেখলে বেশ ফটো তোলার জন্য খুব সুন্দর লাগে এই সময়টা বিশেষ করে। তো আমার তো বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এরপরে একটা খুব সম্ভবত ওখানে একটা ইকো পার্কের মতো আছে, যেটা আমি কোনোভাবেই যাবো না,
কোনো কারণ নেই ওখানে যাওয়া, কিছুই নেই সেরকম বাচ্চাদের জন্য। ওই দোলনার মতো কিছু এইসব জিনিস রয়েছে। যারা কটেজেস থাকে তাদের জন্য আলাদা বিষয়, যারা কটেজ, ওখানে খুব সুন্দর কটেজ রয়েছে, টেন্টে থাকা যায়, সেগুলো আলাদা বিষয়। বাট সেটা দেখানোর জন্য এক্সট্রা টাকা দিয়ে ঢোকা কোনো মানে নেই, সেই সন্ধ্যা রাত হয়ে যাবে যেতে যেতে বলতে গেলে প্রায়। কেমন লাগলো সেটা অবশ্যই জানান। আপাতত সম্ভবত বকখালির দিকেই যাই, চলুন সেদিকেই ফিরে যাচ্ছি। বিচের ঠিক উল্টো দিকে এই জায়গাটি, এই বাড়িটি রয়েছে যেটি প্রায় ভগ্নপ্রায় দশা। এবার জানি না এটা কোনো ঝড়ে হয়েছে না সমুদ্রের জল এসে ভেঙে দিয়েছে, নাকি আয়লার সময় হয়েছিল, এটা বলা সম্ভব না। তবে খুবই ডেঞ্জারাস অবস্থা এই বাড়িটা, এবং যারা একটু হন্টেড কিছু ফিল করতে চান যা ছোট্ট বাড়ির মধ্যে ফিল করতে পারেন, তবে সাপকোপ থাকলে আমি দায়ী নই। বকখালি সাইট সিনের শেষ যে জায়গাটা হলো সেটা হলো ইকো পার্ক এবং টেন্টস, এবং এর ভেতরেই রয়েছে খুব সম্ভবত 20 টাকা করে এন্ট্রি ফি। যারা শুধু ইকো পার্কটা ঘুরে দেখতে চান এবং যারা টেন্টে থাকবে তাদের জন্য কোনো এন্ট্রি ফি দিতে হয় না, টেন্টে ওখান থেকেই কিন্তু ম্যানেজ হয়ে যায়। বাচ্চারা আসলে ভেতরে যেতে পারেন, এবং ভেতরে বাচ্চাদের জন্যই বিশেষ করে এই ছোটো নাগরদোলা, এই দোলনা ফোলনা, এই জিনিসই রয়েছে। এবং যারা থাকতে চান, ট্রেনগুলো বেশ ভালো, আমি অন্যান্য অনেক জায়গাতে দেখেছি ভিডিওতে, তারা বলেছে ট্রেনগুলো বেশ ভালো, একবার এসে এক্সপিরিয়েন্স করতে পারেন। বাট সাইট সিন করার মতো এমন কিছু এটা মানে যারা বয়স্ক তাদের জন্য খুব একটা বেশি ভালো লাগবে না, বাচ্চাদের নিয়ে আসলে আসতে পারেন। বাকিটা আপনাদের ব্যাপার, যদি আসেন তো দেখে যাবেন ভেতরে। আমি আর ভেতরে ঢুকছি না, এমনি অনেক রাত হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে প্রায়। আচ্ছা, আমি যেই টোটোতে করে ঘুরলাম সেই কাকুর সাথে আমি কথা বলে দিচ্ছি, ওনার নাম এবং ফোন নাম্বারটা জেনে নিচ্ছি। আপনারা আসলে ফোন করলে কিন্তু উনি ঘুরিয়ে দেবেন, রিজনেবিলিটি যেটা নর্মাল এখানকার রেট হয় সেইভাবে ঘুরিয়ে দেবেন। জিজ্ঞেস করুন আপনার নামটা কি একটু বলুন। যদুপতি সামন্ত। যদুপতি সামন্ত। যদুপতি সামন্ত। আপনার ফোন নাম্বারটা বলতে পারেন নাকি? বলতে হবে। আচ্ছা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা, যদিও দেখতে না পারলে আমি বলে দিচ্ছি 9733630121। আরেকবার বলছি 9733630121। এই নাম্বারে ফোন করবেন, এবং আপনি এখানে মানে এই যে একটা প্যাকেজ হয় এটাও ঘোরান, প্লাস যদি কেউ বললো আমি শুধু একটা জায়গায় যাব সেগুলোও ঘোরান আপনি। আবার নামখানা যদি কেউ আসতে চায়, কেউ ওখান থেকে আসতে চাইলে এখান থেকে আপনি নিয়ে যেতে পারেন। আচ্ছা, তার জন্য আপনাকে ফোন নাম্বারে ফোন করলে আপনি যোগাযোগ করতে পারবেন। তো জেনে নিলেন, যখন যদি কোনো অসুবিধা হয় ওনাকে ফোন করবেন, খুব ভালোভাবে গাইড করে আপনাকে সময় মতো ঠিক ঘুরিয়ে দেবে। জাস্ট একবার ফোন করে দেখুন, আশা করি আমার যেরকম ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো আপনার সাথে যাবে, সেটা আমি আপনাদেরও ভালো লাগে। জাস্ট ওনাকে একবার ফোন করুন, তাহলেই বুঝতে পারবেন। বকখালিতে কিন্তু আপনারা ছোটোখাটো যদি মনে করেন যে নিজেরা ঘরে ঘরে বানিয়ে খাবেন, কোনো খাবার দরকার হলে ছোটো বাজারও কিন্তু এখানে রয়েছে। তাই জন্য ফলের বাজারও রয়েছে, এখানে চিকেনের শপ রয়েছে, পাশে মাটনের শপ রয়েছে। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু নিয়ে যেতে পারেন, এবং কেজি হিসাবে যারা রান্না করে দেয় তারাই আপনাদের বলে দেবে। এই চিকেন বোধহয় কত 100 থেকে 150 টাকা পার কেজি বোধহয় থাকে, এক এক জায়গায় এক এক রকম থাকে। মাটন বোধহয় আরেকটু বেশি হয় এই হিসাবে, এবং বাকি ভাত বাকি সমস্ত কিছু কিন্তু ওই 100-র নিচেই মোটামুটি থাকে দাম। যদি মনে হয় একবার গিয়ে তাদের সাথে জিজ্ঞেস করবেন, এবং জিজ্ঞেস করলে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেবে। আমি আছি একেবারেই এই পাপ্পু মিট শপের সামনে এমন একটি দোকানে, এখানে কিন্তু আপনারা মাছ মাংস যা কিছু দিয়ে যাবেন তারা কিন্তু রান্না করে দেবে। আমি কীরকম দাম রেট নেয় সেটা আমি ওনার থেকে জিজ্ঞেস করছি। দেখুন, আপনারা চিকেন 1 কেজি কীরকম রেট নেন? পোলট্রি মুরগি 1 কেজিতে 120 টাকা। পোলট্রি মুরগি 1 কেজিতে 120। আচ্ছা, 500 থেকে 700 পর্যন্ত 100 টাকা। 500 থেকে 700 পর্যন্ত 100 টাকা। দেশি হলে 1 কিলোতে 150 টাকা, 500 থেকে 700 পর্যন্ত 120 টাকা। আচ্ছা, আর খাসি মাংস হলে 1 কিলোতে 200 টাকা, 500, 600, 150। আচ্ছা, আর চাল এনে দিলে ভাত হয়, 1 কিলো চালে 70 টাকা, 500 চালে 40 টাকা। আর মাছের ভাজা হলে 100 টাকা 1 কিলো। মাছের ঝাল বা ঝোল হলে 1 কিলোতে 150 টাকা। আচ্ছা, আর যদি কেউ মনে করে মানে আপনার এখান থেকে কোনো বাটি বা কিছু কি দেওয়া হয়, মানে যদি কেউ নিয়ে যায় কি নিয়ে যাবে বললে আমাদের বাসনপত্র দিলে টাকা জমা রাখা হয়, এবার বাসনপত্র দিয়ে দিলে টাকা ফেরত দিয়ে দেওয়া হয়। আচ্ছা, ওটা সিকিউরিটি মানি হিসাবে রাখা। আচ্ছা, আর যদি কেউ ওই প্লাস্টিকের কন্টেনার কিনে যদি দিয়ে যায়, দোকানে আছে কন্টেনার আছে, প্লেট আছে, পাওয়া যায়, সেগুলো আপনারা এখান থেকে বললে এখান থেকে কিনে নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এখন আছি একটা মাছের দোকানের সামনে, দেখুন কি কি মাছ রয়েছে এবং কিরকম দাম সেটা জিজ্ঞেস করে নিই।
একটু কি কি মাছ আছে একটু বলে দিন। এখানে দেশি পোনা আছে, বড় ভোলা আছে, ছোট ভোলা আছে, আমুদি আছে, ভেটকি আছে, কাঁটা মাছ আছে, ভিতরে রুই মাছ আছে। আচ্ছা, কিরকম দাম আছে একটু বলুন। কোনটার দাম চাইছেন আপনি বলুন? রুই হোক আর রুই মাছ হচ্ছে বড় রুই হলে 180 টাকা, দেশি পোনা হলে 150 টাকা, বড় ভোলা 150 টাকা, ছোট ভোলা 80 টাকা, আমুদি 100 টাকা, ভেটকি 600 টাকা, কাঁটা মাছ আছে 120 টাকা। আপনারা এখান থেকে কেটে দিয়ে দেবেন তাই তো? কেটে দেওয়া হয়, ছোট মাছ কোনো কাটা হয় না, বড় মাছগুলো আমরা কেটে দিয়ে যাই। আচ্ছা ছোট মাছটা কাটা হয়। আর রাতে কটা অবধি খোলা থাকে? 8:30 পৌনে 9টা পর্যন্ত, বেচাকেনার উপরে নির্ভর করে। 8:30 পৌনে 9টা, 9টা হয়ে যায় কখন। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখে নিলেন, এবার মেন রোডের উপরেই রয়েছে। রাত্রেবেলা যদি মনে হয় মাছ ভাজা খাবেন বা মাছে কিছু খাবেন, এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন, দোকানে দিয়ে দিলেন, সেখানে আপনার পছন্দ মতো করে দেবে। এবং হ্যাঁ, সেটাই। প্রধান সি বিচ যাওয়ার যে রাস্তাটা, সেটা কিন্তু রাত্রেবেলা আরও জমকালো। চারিদিকে সব দোকান খুলে গেছে, খাবারের দোকান, জামা কাপড় কেনাকাটির দোকান, মুদির দোকান, মাংসের দোকান, সমস্ত কিছুই রয়েছে। তো জাস্ট আসুন এবং সব গ্রুপে মিলে আসলে তখন এখান থেকে কিনে কিছু আপনারা হোটেলে রান্না করতে দিতে পারেন। একা আসলে সেটা সম্ভব হয় না, একা আসলে বাইরে থেকেই খেতে হয়। চলুন এবার সি বিচের দিকে যাই, রাত্রেবেলা দেখি বকখালিতে ফুড কর্নারে কী কী রয়েছে। আমি ফুড কর্নার কেন বললাম ওয়ার্ডটা, সেটা আপনারা স্টলগুলো দেখলেই বুঝতে পারবেন। চলুন সেদিকে এগিয়ে যাচ্ছি। বকখালি সি বিচ যাওয়ার সময় আপনি যদি চান, এখানে দেখুন একটা সুন্দর জায়গা রয়েছে। এখানে বিভিন্ন রকম শোপিস এগুলো পাবেন, ঠাকুরের মূর্তি পাবেন, সেগুলো কিন্তু এখানে রয়েছে। আপনারা চাইলে এখানে একবার জিজ্ঞেস করে নিতে পারেন কীরকম দাম। দোকানদার নিশ্চয়ই আপনাকে বলে দেবে। যদি পছন্দ হয় তাহলে আপনারা নিশ্চয়ই সেটা নিতে পারেন। বকখালি আসলে সন্ধ্যের সময় বিচের আগেই আপনারা এখান থেকে যে কোনো জিনিস কিনতে পারেন। যাবতীয় যা দাম দেখেছি তা কিন্তু অন্য জায়গার থেকে খানিকটা কম। বা আমি যদি সমুদ্র তীরবর্তী এলাকা বলি দীঘার থেকেও কিন্তু কম দাম থাকে বকখালিতে। আপনারা এখানে ব্যাগ, জুতো, জামা কাপড়, পুতুল, বাচ্চাদের খেলনা, যে কোনো কিছু জিনিস কিনতে পারেন। আমি কিন্তু কিছু কিছু জিনিস যেমন জিজ্ঞেস করেছিলাম, আমার অনুরোধ আপনারা গিয়ে ওখানে দর কষাকষি করবেন। আশা করি আপনারাও যাবতীয় যেই প্রয়োজনীয় জিনিস আপনারা মনে করছেন কিনবেন বা কাউকে উপহার দেবেন, সেখান থেকে আপনারা নিতে পারেন। এখানে বিভিন্ন রকম পুতুল রয়েছে, প্লাস সফট টয় রয়েছে, টেডি রয়েছে। আজকে বোধহয় সম্ভবত টেডি ডে, তো বেশ ভালো রকমই সাজিয়ে রাখা হয়েছে এখানে। ভাই গাড়িগুলো কত করে ঘোরানো হয় বাচ্চাদের? আমাদের মোটামুটি ওই 1 রাউন্ড 50 টাকা, এক রাউন্ড হচ্ছে 100 টাকা। 3 রাউন্ড 100 টাকা, এই মানে একটাই রেট তাই? হ্যাঁ, আপাতত একটা রেট। আচ্ছা এবার তারপরে রাউন্ড বাড়বে আর আচ্ছা আচ্ছা। এই গাড়িগুলো করে বাচ্চাটা দিয়ে যাবেন, যেমন দেখালাম ওরকম যাচ্ছে আমার সামনে দিয়ে, তখন দেখালাম। 1 রাউন্ড হলে 50, 3 রাউন্ড হলে 100 টাকা। রাতের বেলাটা আমার ঠিক পেছনে লেখা আই লাভ বকখালি, আমি জানি দেখতে পাচ্ছেন হয়তো। আমার মনে হয় এখানে একটু আলো দিয়ে কিছু সাজালে আরও বেশি ভালো লাগতো এই জায়গাটা। বিশেষ করে এটা একটা অ্যাট্রাকটিভ পয়েন্ট, মানে এখানে সবাই এসে ফটো তোলে। দিনের বেলা সবাই তুলতে পারে, রাতের বেলা তো এই জাস্ট সারাউন্ডিং আলোতেই এই ফটোটা ওঠে। হয়তো এখন বুঝতে পারছেন, কিন্তু আমার মনে হয় লাইট দিয়ে সাজালে এই জায়গাটা আরও বেশি একটু বেটার হতো। আপনারা সুইট কর্ন পেয়ে যাবেন, বাটার দিয়ে হোক বা চাট মশলা দিয়ে হোক। এখানে দাম হলো 50 টাকা, 60 টাকা, 70 টাকা, তাই? আচ্ছা, 50 টাকা দিয়ে শুরু। আমাকে ওটা দেওয়া হচ্ছে, কেমন হয় সেটা খেয়ে দেখি, তারপর আপনারা জানাচ্ছি। বকখালিতে যেরকম প্রত্যেক সমুদ্রের পাড়ে চেয়ার পেতে রাখা হয়, এখানেও কিন্তু রাখা হয়েছে। কিন্তু বকখালির প্রবলেমটা হলো, অন্যান্য জায়গায় সমুদ্র অনেক সামনে থাকে, এখানে তো সমুদ্রের নাম নিশানা যেমন দিনের বেলা দেখিয়েছিলাম,
সাদা বালিয়ারি উপর দিয়ে কোথায় গিয়ে সমুদ্র সেটা একেবারেই দেখা যাচ্ছে না। কিন্তু দেখুন এরকমভাবে চেয়ার সাজানো রয়েছে, এদিকেও রয়েছে আবার এদিকেও রয়েছে। তো ওই টাকা দিয়ে ঘন্টা বোধহয় 20 টাকা না কত করে বোধহয় দিতে হয়, এরকম দিয়ে কিন্তু আপনারা এখানে বসতে পারেন। সমুদ্রের সামনে হয়তো যেতে দেবে না, কোস্টগার্ডরা বারণ করে দেবে, কিন্তু সেই মজাটা যেটা পুরী বা দীঘাতে পাওয়া যাবে সমুদ্রের সামনে বসে, সেটা এখান থেকে পাবেন না। কিন্তু বসে থাকতে পারেন, ভালো লাগবে, বন্ধুরা মিলে আড্ডা মারার জন্য ঠিক আছে। আচ্ছা, আমি আছি এখানে বকখালি সি বিচে এখানে। তো পাপড়ি চাট বলেছি 50 টাকা করে। পাপড়ি চাট ছাড়া আর কি কি রয়েছে আপনার কাছে? চানা মশলা, কিরকম কিরকম দাম আছে চানা মশলা? চানা মশলা 30 টাকা, আলু আলু- কাবলি 30 টাকা, ভেলপুরি? ভেলপুরি 40 টাকা, পাপড়ি চাট 50, মশলা মুড়ি 20। শুনে নিলেন, জাস্ট আসুন, এখান থেকে এসে উল্টো দিকে দেখতে পাবেন, একবার খেয়ে দেখবেন। যেমন লবস্টার রয়েছে, ক্র্যাব রয়েছে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে, অক্টোপাসও রয়েছে, পমফ্রেট রয়েছে। এগুলো কিন্তু আপনারা এখানে ভেজে দেবে, এখান থেকে আপনারা বলবেন, আপনারা কিন্তু খেতে পারেন। গলদা রয়েছে, বাগদা রয়েছে, অন্যান্য মাছও রয়েছে। দাদা পমফ্রেট কিরম দাম আছে? আর গলদা? আচ্ছা, দাদা কিরম দাম আছে একটু বলুন। কোনটা কেমন বলুন? এই গুড়জালি বা অন্যান্য পমফ্রেট? পমফ্লেটগুলো আমাদের 40 টাকা পিস আছে। আচ্ছা, আচ্ছা, তোপসে মাছ আছে আমাদের 150 টাকা প্লেট, 150 টাকা প্লেট, 200 টাকা প্লেট। ওটা 150 আর এটা 200? এটা 150, ওটা 200। আচ্ছা আইলা মাছ আছে 40 টাকা পিস। আচ্ছা সার্টিন মাছ আছে আমাদের 80 টাকা পিস। আচ্ছা ভাঙল মাছটা কত মা? 150 টাকা পিস আছে, 200 টাকা পিস আছে। আচ্ছা ভোলা আছে 50 টাকা পিস। আচ্ছা বাঁশপাতা আছে 80 টাকা পিস, 50 টাকা পিস। আচ্ছা পমফ্লেট আছে আপনার 120 টাকা করে প্লেট। আচ্ছা আপনার আমুদি আছে 50 টাকা প্লেট। চিংড়ি আছে আপনার, এই চিংড়ি আছে 190 টাকা, এই চিংড়িটা আছে 180 টাকা প্লেট। এগুলো আছে 100 করে প্লেট, 100 টাকা প্লেট। কাঁকড়া আছে ওটা 200 টাকা করে প্লেট, আর ওপাশেরটা আপনার 100 টাকা করে প্লেট। আচ্ছা লবস্টার কিরম দাম আছে? লবস্টার 100 টাকা প্লেট আছে, 100 টাকা পিস আছে। আচ্ছা, আর অক্টোপাস? অক্টোপাস আছে 400 আছে, 300 আছে, 250 আছে। ওটা বড়টা 400, আছে, 300, 250। 250। বকখালি বীচ থেকে আমি সুইট কর্ন এবং পাপড়ি চাট খেলাম। সুইট কর্নটা খারাপ ছিল না, ভালো বানিয়েছে। পাপড়ি চাটটা ঠিকঠাক ছিল, টমেটো চাটনি দিয়ে করেছে। আমি বললাম তেঁতুলের চাটনি রাখলে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, খেতে খারাপ না। এবং ছোটোখাটো ওই কেনাকাটি বলতে এই ফ্রিজ ম্যাগনেট যেগুলো হয় ওইগুলোই নিলাম। এবার আমি চলে যাব ডাইরেক্ট হোটেলের দিকে। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে রাতে আবার ডিনারে দেখা হচ্ছে। ওই হয়তো ওই বনশ্রী এসি রেস্টুরেন্ট, ওখানেই যাবো। দেখি গিয়ে কি খাই, কারণ পেটটা এখন পুরোপুরি ভরে রয়েছে। এখন প্রায় 9টা বাজতে চলেছে। আস্তে আস্তে যাই, গিয়ে দেখি কি খাচ্ছি সেটা নিয়ে আসছি আপনার সামনে। তো আমি এখন চলে এসেছিল ডিনার করতে, সকালবেলা যেখানে এসেছিলাম বনশ্রী এসি রেস্টুরেন্টে, আবারও সেখানেই এসেছি। চলুন ভেতরে গিয়ে ডিনার করে নিই, করে গিয়ে তারপর বাড়িতে রুমে গিয়ে আপনাদের জানাচ্ছি খাবারটা কেমন ছিল। বনশ্রী রেস্টুরেন্টে আমি রয়েছি। বনশ্রী এসি রেস্টুরেন্ট দুটো পাশাপাশি রয়েছে, আদি এবং আমি নতুনটাতেই রয়েছি। তো ভেজ মিলি অর্ডার করেছি, কারণ যেহেতু সুইট কর্ন এবং পাপড়ি চাট খেয়েছি তো পেট রীতিমতো ভর্তি। ভেবেছিলাম ডিম তরকা খাবো রুটি দিয়ে, কিন্তু সেটা মনে হয় একটু চাপ হয়ে যাবে। তার থেকে লাইট খাবার ভেজ মিল সেটাই অর্ডার করেছি, যে আমি দুপুরবেলা করেছিলাম, খেয়েছিলাম, সেটাই নিচ্ছি। কিন্তু এবার তো সবজিটা বোধহয় আলু ফুলকপির দেবে, সকালবেলা অন্য একটা কিছু ছিল। যদিও আমার ঝুড়ি ঝুড়ি আলু ভাজা যেটা আমি নিয়ে এসেছিলাম, আমি সেটা দিয়েই ম্যাক্সিমামটা খেয়ে নেবো। তো আসুক, তারপর আপনারা দেখাচ্ছি ভেজ মিলে এখান থেকে কী দিচ্ছে। অলরেডি আমার ভেজ মিল এখানে চলে এসছে। ভেজ মিলে রাত্রেবেলা কী কী দিয়েছে সেগুলো আপনারা দেখাচ্ছি। এখানে আছে প্লেন ভাত, সঙ্গে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এখানে আলু ফুলকপির তরকারি, এখানে আছে ডাল, চাটনি এবং পাঁপড়, এবং এই আলু ভাজা তো আমি এনেছিলাম। তো চলুন দেরি করি না, খাবার ঠান্ডা হয়ে যাবে তার আগে খেয়ে নিই, তারপর খাওয়ার পর আপনাদের জানাচ্ছি খাবারটা কেমন ছিল।
যদি রাতেরবেলা খাবারের কথা বলি, খাবারের স্বাদ ঠিকঠাক ছিল এবং যদি আলু একটা এটা দিয়েছিল সেটা মোটামুটি মুচমুচেই ছিল। তো রাতের বেলা খাবারটা বড় দিনের বেলার থেকে মনে হয় একটু ভালো লাগলো। ডাল সমস্ত কিছু ঘনই ছিল এবং আসলে এখানে একবার খেতে পারেন। আমি রুমেই চলে এসেছি, এখন প্রায় 10:30 কাছাকাছি বাজে, 10:25। এখন শুয়ে পড়বো, কালকে ভোরবেলা আবার বেরোতে হবে এই কলকাতার উদ্দেশ্যে। তো ট্রেনও ধরতে হবে রামখানার থেকে। তো আমি দেখছি সকালবেলা উঠে যদি একটু এই দিক দিয়ে আমাদের হোটেলের সামনে দিয়ে যে ব্রিজটা আছে সেই সামনে দিয়ে যেতে পারি, একবার আপনার সামনে নিয়ে আসবো, তারপর ডাইরেক্ট চলে যাবো কলকাতায়। তো চলুন, এখনের জন্য শুভরাত্রি, একবারে দেখা হচ্ছে আপনার সাথে আগামীকাল সকালে। সুপ্রভাত। আজকে বকখালি দ্বিতীয় দিন, আজকে এখান থেকে চলে যাব। তবে আমি যেটা বলেছিলাম গতকাল রাত্রে, যে সকালবেলা উঠে আমি চেষ্টা করব এদিক দিয়ে সমুদ্র বিচের দিকে যাওয়ার কথা। আমি ওই সামন্ত হোটেলেই রয়েছি, ওখান থেকে সামনে এই দিকে রাস্তা ধরে এগিয়ে চলেছি। আমি আপনাদের নিয়ে যাচ্ছি এখান থেকে যে সেকেন্ড বিচ, মানে যেটা মেন বিচের থেকে সেই পাশের বিচটা, সেই জায়গাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো চলুন সামনের দিকে যাই। এখানে অনেক হোটেল আছে দেখুন পরপর, এখানে কন্যাকুমারী ট্যুরিস্ট লজ, হোটেল ভিক্টোরিয়া, হোটেল নাইস, হোটেল নেস্ট, তারপর আছে হোটেল মোনালিসা। পরপর অনেক হোটেল পাবেন এখানে, এদিকেও রয়েছে ওদিকেও রয়েছে। তো কোনো অসুবিধা হবে না। যদি গ্রুপে থাকেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। সিঙ্গেল থাকলে একটু প্রবলেম হয়, কোথাও হোটেল ম্যাক্সিমাম জায়গায় সারা দিতে চায় না। কিন্তু যদি আপনারা গ্রুপে আসেন, ফ্যামিলি আসেন, বন্ধুরা আসেন, কোনো ব্যাপার না, এখানে থাকতে পারেন। এখানে একটি হোটেল রয়েছে, হোটেল নিরালা। খুব সুন্দর এই প্রপার্টিটা, দেখতে তো মনে হচ্ছে বেশ। চলুন একবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন ভোর, মানে সকাল 7:30 বাজে। একেবারে ভোর নেই, সকাল হয়েই গেছে বলতে গেলে। এবং কুয়াশা কিন্তু ভালো রকম রয়েছে। আমি যদিও একটা এরকম হাফ প্যান্ট আর হাফ টি শার্ট পরে যাচ্ছি, ম্যাক্সিমাম লোক কিন্তু এখানে সব চাদর মুড়ি জ্যাকেট ফ্যাকেট এইসব পরেই যাচ্ছে। লাগছে, আমারও ঠান্ডা লাগছে হালকা হালকা, তবে এই ঠান্ডা ম্যানেজ করা যায়। মানে এই বাট এই দিনের বেলাটা, মানে এখন সকাল সকাল হয়েছে, যদি আমি এখানে মাঠ বা ক্ষেতের দিকে থাকি, এখন অবশ্য ক্ষেত পেট নেই আশেপাশে, তো সেখানে কিন্তু আপনারা মানে দেখতে পাবেন যে কুয়াশা ভালো পড়ে রয়েছে, বোঝা যাচ্ছে, মানে দূর থেকে ঝাপসা ব্যাপারটা ভালো লাগছে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের বলছিলাম আমি ঠিক এই রাস্তাটা দিয়েই আসলাম। এসেই সামনে যদি তাকাই, বকখালি সেকেন্ড বিচ বলা যায় এটা। জাস্ট দেখুন, এখান থেকে নেমে আসলেই একেবারেই সামনে, আমাদের হোটেল থেকে আরো সামনে হয় এটা, যদিও মেন সি বিচটা ওই দিকটায়, সেটা তো গতকাল আপনারা নিয়ে গেছিলাম। এবং যদি বিচ থেকে দেখাই তাহলে ওই দিকে হলো মেন সি বিচ। সমুদ্র তো এখন কোথায় আমি তো নিজেও দেখতে পাচ্ছি না, কালকের থেকেও ওটা দূরে চলে গেছে সমুদ্র। এখানে মানে বিশাল দূরে রয়েছে, তো চোখেও আসছে না কোথাও। এবং মেন সি বিচটা ঠিক ওই দিকেই রয়েছে। কালকে আমরা ওখানেই ছিলাম, ওখানেই দেখিয়েছিলাম। আজকে এই রাস্তা দিয়ে আসলাম, এসে এখান থেকে এসে কিছুই দেখা যাচ্ছে না। দূরে কোথাও ওটা কি সমুদ্রের মধ্যে কি ওটা টোটো চালাচ্ছে নাকি সমুদ্রে, তাও বোঝা যাচ্ছে না, এতটাই দূরে রয়েছে। আপনারা জাস্ট বলছেন না সমুদ্রটা এতটা দূরে, যেহেতু ভাটার কারণে এখন আরো দূরে মনে হচ্ছে, মানে কোনোভাবেই দেখানো সম্ভব না। আমি মোবাইল ক্যামেরা জুম করে দেখাচ্ছি, যেটা বলছেন এটা মনে হচ্ছে সমুদ্রের মধ্যে বোধহয় টোটো চালাচ্ছে এরকম। ওটা একটা মানুষ এখন অনেকটা সামনে এসছে, জুম করে দেখাচ্ছি, হয়তো ভালো আসবে না, কিন্তু কতটা দূর থেকে আমি দেখছি সেটা দেখলে আপনারা দেখতে পাবেন। দেখতেই পেলেন এলো কত দূরে রয়েছে এবং এতটা মানে ভাটার জন্য এতই দূরে, তো কোনোভাবে সেটা আনা সম্ভব না। যেরকমভাবে আনার চেষ্টা করলাম পেছন থেকে, সেটা সবাই কাজে, যে যার কাজে সকালবেলা ব্যস্ত শুরু হয়ে গেছে। আমারও কাজ হলো এখন বাড়ি ফেরা, তো ট্রেন ধরতে হবে, সেই টাইম অনুযায়ী আমাদের কিন্তু ফিরে যেতে হবে। চলুন আরও একটি জায়গায় আপনাদের সামনে নিয়ে আসছি, যেখানে সকালবেলা চা খেতে হবে। বকখালির একেবারে সমুদ্রের সামনেই থাকতে চাইছেন, আমি যে রাস্তাটি দিয়ে আসলাম উল্টো দিকেই যখন এখানে দৈপায়ন লজ বা দৈপায়ন হোটেল, যেটা আরও নতুন করে রেনোভেট করা হচ্ছে, পেছন দিকে আরও বাড়ানো হচ্ছে, এখানে এসেও কিন্তু থাকতে পারেন। একেবারে সমুদ্রের সামনে দেখতে পাবেন, সেটা দেখতে কিন্তু আরও ভালো লাগে। মানে সমুদ্রে সকালবেলা উঠেই দেখলেন সামনে সমুদ্র, যদিও জল কোথায় আছে সেটা তো ভাটার সময় দেখতেই পেলেন, দেখাই যাচ্ছে না রীতিমতো। তো একবার এসে এখানে থাকতে পারেন। এখানে হোটেল বিচ বাংলো রয়েছে সামনে, এখান থেকেও একেবারে সামনে বলতে গেলে সমুদ্র, এখানে অনেকের রয়েছে।
এই ভেতরের দিকেও রয়েছে। তো একবার এসে ঘুরে যান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবং পূর্ণিমা ভরা কোটালের সময় বোধহয় থাকলে বোধহয় বেশি ভালো লাগে, কারণ জলটা থাকবে তো। তো এবং জোয়ারের সময় জলটা অনেকটা সামনে দেখাবে, ভাটার সময় উপর থেকেও কোথায় দূর কত দূরে রয়েছে সেটাই আনা যাচ্ছে না। আমি ওই দিকটা গেছিলাম, কোস্টগার্ডের যে মোড়টা দাঁড়িয়ে রয়েছে, আমি ক্যামেরা এখানে দেখাচ্ছি না, এবং আমাকে ওখান থেকে করতে কিন্তু ভিডিও করতে বারণই করেছে, কারণ এটা দেখানো উচিত না। তো বারণ যখন করছে, এটা মনে হয় আপনার বলে দেওয়ার প্রয়োজন। অনেকেই আসে চট করে ফটো ভিডিও এগুলো করে নেয়, তো তাদের মানে এইগুলো করা উচিত না। অ্যাটলিস্ট যেটা মানে কোস্টগার্ড কী কারণে থাকে, যারা জানে তাদের জন্য ভালো, যারা জানে না তাদের জন্য এইটুকুই বলে দেওয়ার প্রয়োজন যে এইগুলো করবেন না। এগুলো সামরিক তো, এবং তো সেখানে অনেক কিছু সিকিউরিটি ব্যাপার থাকে যেগুলো সবার সামনে আনা উচিত না। যেমন মিলিটারি এরিয়াতে ভিডিও করতে নেই, ওরকম। তো এখানে এইগুলো করবেন না। দূর থেকে দেখছুন, সামনে দেখছুন, ঠিক আছে, তো বাট সামনে গিয়ে ভিডিও বা ফটো এগুলো তুলবেন না, জাস্ট এটাই বলে দেওয়ার ছিল। চা হবে তো? একটা চা দেবেন। আমাদের হোটেলটা ঠিক ওখানে, বেরিয়ে এসেই মেন রাস্তা, পাশের চায়ের দোকান সকালবেলা। তো যাদের চা সকালবেলা প্রয়োজন এখানে চলে আসবেন, সকালবেলা থেকেই পেয়ে যাবেন। আমি এখন আছি হলো আমাদের হোটেলের ছাদে। আমি কালকে আসিনি, অনেকটা সময় হচ্ছিল, কারণ টাইমের মধ্যে সমস্ত করছিল। তো দেখুন এরকম সুন্দর সুন্দর ফ্ল্যাগ সব উঠছে, এত দূর থেকে দেখতেও ভালো লাগে এইগুলোকে। এবং বকখালি মেন রোডটা ঠিক ওখানে, ওই যেটা দেখতে পাচ্ছেন ওই জায়গার ফাঁকা জায়গাটা, ওটা হলো WBTC বাস স্ট্যান্ড, যেটা ধর্মতলা বিভিন্ন জায়গা থেকে আসে যেই বাসগুলো। এবং ঠিক ওই জায়গাটা হলো পরপর বাসগুলো দাঁড়ানো, ওই জায়গাটা হলো বকখালির এমনি বাস স্ট্যান্ড, যেটা প্রাইভেট বাস যেগুলো আসে ওখান থেকে সেইগুলো। এবং আমাদের হোটেলে ঠিক নিচ দিয়েই রাস্তাটা, সেখানে চলে গেছে সি বিচ, যেখান থেকে আপনাদের ঘুরিয়ে আনলাম। তো আসবেন একবার, উপরে আসে ভালো লাগবে, হাওয়া দিচ্ছে। এখন সূর্যের তেজটা যেহেতু কম সকালবেলা বলে, একটু পরে বেলা বাড়লে ভালো রকম গরম লাগবে, এইটুকু বলে দিতে পারি। এখানে ফেব্রুয়ারি আজকে 11 তারিখ, ভালো রকম গরম লাগছিল। গতকাল তো ভালো লাগছিল বেশ, এখন ঠিক আছে ওয়েদার, একেবারে দারুণ। আপনি ঘরে দিনের বেলা তো ফ্যান ছেড়েও থাকতে পারেন, মানে রাত্রেবেলা এমনও হয়েছে কিছু কিছু সময় ফ্যান ছেড়েও থাকতে পারেন, সেরকমই ওয়েদার এখানে। চলুন আর দেরি করবো না, এবার ঘরে যাই, একটু গোছানো আছে, সেগুলো গুছিয়ে একবারে আপনাদের এখান থেকে বিদায় জানাচ্ছি। আমি চলে এসেছি এখন আমার রুমে, এবং এখান থেকে একটু পরে বেরিয়ে যাবো। এবং ওয়াল আর্টটা এত সুন্দর, বারবার সেটা ব্যাকগ্রাউন্ডে রেখে ভিডিও করলেও কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, ট্র্যাভেলার তথাগতর ইউটিউব চ্যানেলে এটাই আমার প্রথম সোলো ব্লগ, বা বলা যায় সোলো ট্র্যাভেল ব্লগিং পারপাসের জন্য। এবং আপনারা যদি ভালো লাগে প্লিজ জানাবেন, লাইক শেয়ার কমেন্ট এগুলো করে দেবেন, তাহলে আমারও একটু সুবিধা হয়। এবং সোলো ব্লগ দেখার জন্য কি আপনারা ইন্টারেস্টেড কিনা সেটাও অবশ্যই জানাবেন। আমি অনেক জায়গায় হয়তো চেষ্টা করব আস্তে আস্তে যাওয়ার, যেগুলো ছোট ছোট জায়গা, কারণ প্রথমবার আসলাম, তার জন্য একটা সামনাসামনি থেকে শুরু করলাম, আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যাব। আস্তে আস্তে নিজের মধ্যে একটা সেই ব্যাপার থাকবে, যেটা ফ্রিলি সব জায়গায় ঘুরতে যাওয়া, সাহস থাকা, সেগুলো সব আস্তে আস্তে খুলবে। আমি একা ঘুরতে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত, হয়তো পরিস্থিতি সবসময় সমান হয় না, কিন্তু এটা আসলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও আরও নিয়ে আসবো, কথা দিলাম। টাটা।